হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমরা ডিসকাস করছি 3000 জেনারেল সায়েন্স রেলওয়ে গ্রুপ ডি মক টেস্ট নাম্বার 60। প্রত্যেকদিন আমরা 25 করে জেনারেল সায়েন্সের কোশ্চেন ডিসকাস করি। তো অবশ্যই আগের ক্লাসগুলো যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, ভিডিও ডিসক্রিপশনে সবার প্রথম প্লেলিস্টটা সেখান থেকে তোমরা পেয়ে যাবে। মনে রাখবে, যারা প্রথমবার রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা দেবে তোমাদের আউট অফ 100 কোশ্চেন 25 কোশ্চেন তোমাদের জেনারেল সায়েন্স থেকে আসবে। জেনারেল সায়েন্সের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ফিজিক্সের ম্যাথও কিন্তু তোমাদের থাকবে। আমাদের মেন টেলিগ্রাম চ্যানেল জবস কে একাডেমি প্রত্যেকে জয়েন করে নেবে। সমস্ত নোটিফিকেশন, আপডেট, পিডিএফ, এই ক্লাসগুলো লিঙ্ক সমস্ত কিছু এখান থেকে পেয়ে যাবে। টার্গেট রেলওয়ে গ্রুপ ডি 2021 এই টেলিগ্রাম গ্রুপটা জয়েন করবে। এখানে আমি গ্রুপ ডি রিলেটেড অনেক পিডিএফ পোস্ট করব এবং আরো তোমাদের যে পরবর্তী যে ক্লাসগুলো হবে সেগুলোর পিডিএফও সেখান থেকে পেয়ে যাবে। এছাড়া আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ রয়েছে, চাইলে জয়েন করে নিতে পারো। দেখো, যারা প্রপার ভাবে গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য এই 3টে নোট রয়েছে। 129 নম্বর মক টেস্ট থেকে 188 নম্বর মক টেস্টে টিসিএস প্যাটার্নে 3000 জিকে, 3000 প্রিভিয়াস ইয়ার জেনারেল সায়েন্স কোশ্চেন, যেখান থেকে এই কোশ্চেনগুলো আমি তোমাদের আজকে ক্লাসগুলো করাচ্ছি। এবং তার সাথে এনটিপিসি যে পরীক্ষা হয়েছে তার ভলিউম 1 এবং ভলিউম 2 টোটাল 2400 প্লাস এনটিপিসি সিবিটি 1 এর কোশ্চেন একদম এক্সট্রা ডিটেল সহ। তো এটা তোমাদের পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট। তো অবশ্যই ওই পুরো তোমাদের 5400 জিকে এবং 3000 জেনারেল সায়েন্সের কোশ্চেন পুরো কমপ্লিট করে নেবে পরীক্ষার আগে এবং 2-3 বার রিভিশন করে নেবে। ভিডিও ডেসক্রিপশনে প্রত্যেকটার পিডিএফ লিংক এবং ভিডিও প্লেলিস্ট দুটোই পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ মাধ্যমে যদি কেউ পিডিএফ গুলো বাই করতে চাও এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারো। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, এটা তোমরা পারবে। এবং আজের যে কোশ্চেন গুলো ডিসকাস করছি এগুলো সব তোমাদের 2018 সালে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, এটাও রেলের পরীক্ষা, এটাও টিসিএসসি নিয়েছিল। তো সেই প্রশ্নগুলো আজকে আমরা ডিসকাস করছি। প্রথম প্রশ্ন দেখো, একটি ফুলের প্রজনন অংশগুলো হলো কোনটি? তো একটি ফুলের প্রজনন অংশ কোনটি? তো এক অ্যান্সার হচ্ছে পুংকেশর এবং গর্ভপত্র। অপশন সি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। দেখো, একটি ফুলের পুরুষ প্রজনন অঙ্গ হচ্ছে পুংকেশর এবং একটি ফুলের গর্ভপত্র হচ্ছে ফুলের স্ত্রী প্রজনন অংশ এবং এর ডিম্বাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড হচ্ছে 3টি ভাগে বিভক্ত। ফিজিক্সের একটা ম্যাথ যেখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। কি বলেছে, একটি বল 40 মিটার পার সেকেন্ড বেগে উলম্বভাবে ঊর্ধ্বমুখে ছোড়া হলো, 6 সেকেন্ড পরে তার সরণ কত হবে? তো অ্যান্সার কি হয়ে যাবে আমাদের এখানে? অ্যান্সার হবে 60 মিটার। কেন 60 মিটার হবে, সরি কিভাবে 60 মিটার হবে? তো সবার প্রথম দেখো, এর প্রাথমিক বেগ ইউ সমান দেওয়া রয়েছে 40 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হয়েছে। যখন বলটিকে উলম্বভাবে ছোড়া হলো, মানে উপরের দিকে ছোড়া হলো, তখন কি হয়? অভিকর্ষ ত্বরণের নেতিবাচক হিসাবে সেটা হয়, মানে আমাদের মধ্যাকর্ষণ কি আমাদের নিচের দিকে ক্রিয়া করে, কিন্তু বলটা তুমি যখন উপর দিকে ছুড়লে কি হচ্ছে? মধ্যাকর্ষণের বিপরীতে যাচ্ছে, সেই জন্য এখানে অ্যাক্সেলারেশন ইকুয়াল টু মাইনাস জি ধরেছি। জি এর ভ্যালু এখানে দেওয়া নেই, অনেক সময় পরীক্ষায় দেওয়া থাকে, কোথাও 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার দেওয়া থাকে এবং কোথাও 10 মিটার পার সেকেন্ড স্কয়ার দেওয়া থাকে। ডাটা দেওয়া থাকে, এখানে দেওয়া নেই, তো সেই জন্য এখানে আমরা -10 মিটার পার সেকেন্ড স্কয়ার ধরে নিলাম, যেহেতু মাইনাস নিতে হচ্ছে। এবার দেখো আমরা কোন ফর্মুলা ইউজ করব। তো দেখো 6 সেকেন্ড পরে তার সরণ, মানে যে ফর্মুলাটা ইউজ করব, s ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। তো s এর ভ্যালু আমাকে বার করতে হবে। দেখো ইউ হচ্ছে প্রাথমিক বেগ হচ্ছে কত? 40। টি হচ্ছে সময়, কত সেকেন্ডের জন্য? 6 সেকেন্ড পরে তার সময় জানতে চেয়েছে, 6 সেকেন্ড, তাহলে 40 × 6। এবার দেখো এখানে এই যে এ রয়েছে, যেটাকে আমরা মাইনাস ডি ধরেছি বা মাইনাস না ধরলেও একই ব্যাপার, এই অ্যাক্সেলারেশনটা মাইনাস এ ধরলেও হবে। তো এই মাইনাস যেহেতু ধরেছি সেই জন্য এখানে আমরা মাইনাস দিলাম। তারপরে দেখো 1/2 মানে হচ্ছে কি 0.5, সেটা লিখে দিয়েছি তোমাদের ডিটেলসে বোঝানোর জন্য। এ বা অ্যাক্সেলারেশন হচ্ছে কত? 10, তো সেই 10টা লিখলাম ইনটু তোমার টি স্কয়ার, টি কত কত? 6 সেকেন্ড, তো 6 স্কয়ার হচ্ছে 36। তাহলে 4 6 40 কে 6 দিয়ে গুণ করলে 240, 10 কে 360 36 দিয়ে গুণ করলে 360 এবং তাকে যদি তুমি 0.5 দিয়ে গুণ করো তাহলে কত হয়ে যাবে? 180। তো এবার 240 থেকে 180 বাদ দিলে কত হয়? 60 মিটার। তো এটা ঘরে কিন্তু প্র্যাকটিস করবে, পরীক্ষা হলে গিয়ে কিন্তু ভুল হয়ে যেতে পারে। মোট 250 গ্রামের 5% ভর ভিত্তিক গ্লুকোজ দ্রবণ তৈরি করার জন্য যে পরিমাণ গ্লুকোজ লাগবে সেটি হলো কত? তো সেটি হচ্ছে কত? সেটি হচ্ছে 12.5 গ্রাম। অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। কি হচ্ছে? জাস্ট পার্সেন্টেজ বার করতে হবে। তোমাদের 250 ইন্টু 5% দিয়েছে মানে 5 এর 100, কাটাকাটি করলে কত হচ্ছে? 12.5 গ্রাম। এখানে কি বলেছে দেখো, নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক বা কোনটি সত্য? প্রথম স্টেটমেন্ট দিয়েছে যে জেনেটিক শব্দটি 1906 সালে জে ডি ওয়াটসন দ্বারা প্রণীত হয়েছে। এটা প্রথমেই বুঝতে পারছো যে এটা নয়। মানুষের 46টি ক্রোমোজোম, এটা সঠিক, কিন্তু এর মধ্যে 42টি বা 21 জোড়া অটোজোম এবং 4টি 2 জোড়া যৌন ক্রোমোজোম বা সেক্স ক্রোমোজোম। তো এটা ভুল, আমরা জানি আমাদের 44টা অটোজোম বা 22 জোড়া অটোজোম এবং 2টি সেক্স ক্রোমোজোম থাকে। ওকে, তো এটা মনে রাখলে। তাহলে এই 2 নম্বর স্টেটমেন্টটা ভুল রয়েছে। 3 নম্বর কি বলেছে?
মেন্ডেল প্রথম বিজ্ঞানী যিনি 1886 সালে জিনকে একটি বংশগতি রূপে কল্পনা করেছিলেন, এটাও সঠিক নয়। তাহলে সঠিক কোনটা? সঠিক হচ্ছে অপশন ডি, যে একটি ডিএনএ অণু দুটি দীর্ঘ পলিনিউক্লিওটাইড স্ট্র্যান্ড দিয়ে তৈরি, যে একটি সোরপিল সিঁড়ির মতো ডবল হেলিক্স গঠন বা ডবল হেলিক্স বন্ড তৈরি করে। অপশন ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। শক্তিশালী অ্যাসিড নির্ধারণের ক্ষেত্রে নিম্ন প্রদত্ত কোন বিবৃতিটি ভুল? তাহলে সায়েন্সের প্রশ্ন কিন্তু টিসিএস এই লেভেলেরই করে। তোমরা দেখবে আমি রিসেন্টলি যে এনটিপিসি সিবিটি 1-এরও তোমাদের 300 প্লাসের একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম, তো সেই ক্লাসটাও অবশ্যই তোমরা প্রত্যেকে দেখবে, দেখবে সব তোমাদের পরীক্ষা খুব ভালো হয়ে যাবে। তো এখানে এটা অ্যান্সার কি হয়েছে, কোনটা ভুল? এখানে ভুল হচ্ছে যে অ্যাসিড হচ্ছে সেই রাসায়নিক সামগ্রী যা স্বাদ হচ্ছে নোনতা। তো অ্যাসিডের স্বাদ কি হয়? নোনতা নয়, অ্যাসিডের স্বাদ হচ্ছে টক। নেক্সট চলে আসি, নিম্নলিখিত কোন গ্যাসটি বায়োগ্যাস প্ল্যান্ট থেকে উৎপন্ন হয় না? তো এগুলোর মধ্যে মনে রাখবে কার্বন মনোক্সাইড, এই গ্যাসটি বায়োপ্ল্যান্ট গ্যাস থেকে উৎপন্ন হয় না। তো তাহলে বায়োগ্যাস প্ল্যান্ট থেকে উৎপন্ন হয় কোনগুলো? মিথেন, যেটা তোমাদের অপশনে রয়েছে, কার্বন ডাইঅক্সাইড, যেটা তোমাদের অপশনে রয়েছে, অল্প পরিমাণে হাইড্রোজেন সালফাইড, এটা অপশনে রয়েছে, তার সাথে মনে রাখবে জলীয় বাষ্প। নারীদের ক্ষেত্রে ওভিউম বা ডিম্বাণু উৎপাদনের প্রক্রিয়াটি কি নামে অভিহিত? তাহলে এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, এটা হচ্ছে ওজেনোসিস। অপশন এ হচ্ছে এটা সঠিক অ্যান্সার। এবং তোমাদের গ্রুপ ডি পরীক্ষাতেও এসেছিল, তার সাথে রিসেন্টলি তোমাদের ডাব্লিউবিসিএস যে প্রিলিমস পরীক্ষা হলো সেখানেও এসেছিল যে মানব ডিম্বাণুতে সাধারণত কতগুলো ক্রোমোজোম থাকে। দেখো এখানে যখন মানব ডিম্বাণু বলবে, হিউম্যান ডিম্বাণু বা তোমাদের স্ত্রী ডিম্বাণু যেটা, সেটা হচ্ছে তোমাদের হ্যাপ্লয়েড প্রকৃতির, মানে এখানে 23টি ক্রোমোজোম থাকবে। অনেকজনা ভুল করে 46টা করে দেয়, তো এটা কিন্তু অ্যান্সার নয়। যখন বলবে যে মানব ডিম্বাণু বা হিউম্যান তোমাদের ওভিউম বা নারীদের ক্ষেত্রে যে ডিম্বাণু রয়েছে সেখানে ক্রোমোজোম সংখ্যা কত? সেখানে 23টি হবে। তো এগুলো মনে রাখবে, দেখবে গ্রুপ ডি পরীক্ষাতেও এই প্রশ্নটা রিপিট হয়েছে। এম সেলে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা ধারণ করতে পারে কত? তো এই যে তোমাদের পিকচারটা দেখতে পাচ্ছ, কে কক্ষে সর্বাধিক 2টি ইলেকট্রন থাকতে পারে, এটা কে কক্ষ। এল কক্ষে সর্বাধিক 8টা ইলেকট্রন থাকতে পারে, এম কক্ষে সর্বাধিক 18টা থাকতে পারে, এবং এন কক্ষে সর্বাধিক 32টা। তো এবার ঘুরিয়ে ফিরে তো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। তো এখানে তোমাদের এম কক্ষ জানতে চেয়েছে, তো অ্যান্সার কি হয়ে যাচ্ছে? 18টি। তাহলে অপশন ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কার্বনের পারমাণবিক ভর 12, হিলিয়াম গ্যাস হলো 4, তাহলে প্রতিটি মৌলের 1 মোলের জন্য নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য? তো এখানে কোনটা সত্য? এখানে হচ্ছে যে হিলিয়ামের একটি মোলে উপস্থিত হিসাবে 1 মোল কার্বনের একই সংখ্যক পরমাণু থাকে। তো অপশন এ হচ্ছে এখানে আমাদের সঠিক অ্যান্সার। একটি স্থায়ী টিস্যু গঠন করতে একটি স্থায়ী আকৃতি, আকার এবং ক্রিয়া গ্রহণ করার প্রক্রিয়াকে কি বলে? তাহলে এখানে তুমি বুঝতে পারছো যে ডাইরেক্ট তোমাকে কিন্তু সংজ্ঞা জানতে চেয়েছে। তো মনে রাখবে, একটি স্থায়ী টিস্যু গঠন করতে একটি স্থায়ী আকৃতি, আকার এবং ক্রিয়া গ্রহণ করার প্রক্রিয়াকে বলা হয় পৃথকীকরণ। অপশন ডি হচ্ছে এটার সঠিক অ্যান্সার। সালোক সংশ্লেষের সময় কি কি পদার্থ গঠিত হয়? তো সালোক সংশ্লেষের সময় যে পদার্থগুলি গঠিত হয় সেটা হচ্ছে গ্লুকোজ, জল এবং অক্সিজেন। সালোক সংশ্লেষের সময় বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড এবং মূল দ্বারা শোষিত জল, সূর্যালোকের উপস্থিতিতে গ্লুকোজ উৎপন্ন হয়, অক্সিজেন উৎপন্ন হয় এবং তোমাদের জল উৎপন্ন হয়। এবং মনে রাখবে, যতটা কার্বন ডাইঅক্সাইড নিচে তত সংখ্যকে কিন্তু অক্সিজেন উৎপন্ন হয়। তো এটাও মনে রাখবে। উদ্ভিদ আলোর দিকে বেঁকে যাওয়ার কারণ অঙ্কুরটির অন্যদিকে ড্যাশ হরমোনটির ব্যাপন বা ডিফিউশন ঘটে। তো এখানে অ্যান্সার কি হবে? এখানে আমাদের অ্যান্সার হচ্ছে অক্সিন। অপশন সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার। তো অক্সিন উদ্ভিদের অগ্রস্থ ভাজক কলা, বিশেষ করে কাণ্ডের অগ্রভাগ, ভ্রূণ মুকুল বরণী, তারপর দেখো ভ্রূণ, কচি পাতা, বর্ধনশীল পাতার কোষে উৎপন্ন হয়। অক্সিন প্রধানত উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে এবং অক্সিন উদ্ভিদের অপরিণত অঙ্গ, পাতা, মুকুল, ফুল, ফল ইত্যাদি অকল পতনেও রোধ করে। এবং গাছের শীর্ষে অক্সিন উদ্ভিদ হরমোনের ঘনত্ব সবচেয়ে বেশি থাকে এবং শিকড়ের কাছাকাছি যাওয়ার সাথে সাথে এটা হ্রাস পেতে থাকে। তো এটা অপশন সি হচ্ছে আমাদের এখানে এটার সঠিক অ্যান্সার। 2 বা ততোধিক উপাদান একটি ড্যাশ গঠন করার জন্য একত্রিত হয়। তো 2 বা ততোধিক উপাদান দিয়ে কি তৈরি হয়? যৌগিক পদার্থ। অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। একটি ড্যাশ শিখা তখনই উৎপন্ন হয় যখন অক্সিজেনের যোগান পর্যাপ্ত পরিমাণে হয়। তো অক্সিজেনের তোমাদের যোগান পর্যাপ্ত পরিমাণে হলে তো আলোর যে শিখাটা হয় সেটা কোন কালারে হয়ে থাকে? তো সেটা হয়ে থাকে নীলাভ। অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। যখন পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পাওয়া যায় অর্থাৎ সম্পূর্ণ দহন হয় তখন একটি নীল শিখা সাধারণত পরিলক্ষিত হয়।
নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোনটি সহজেই ছুরি দিয়ে কাটা যায় না? ছুরি দিয়ে কাটা যায় না কোনটাকে? কিভাবে করবে? সবার প্রথম তো আমি বলে দিয়েছি, এই পিরিয়ডিক টেবিল ফটোটা এই ভিডিও ডেসক্রিপশনে দেখবে। তোমাদের যে পিডিএফ এর মধ্যে তো পেয়ে যাবে 3000 জেনারেল সায়েন্সের, তার সাথে যারা তোমরা এই ডেমো পিডিএফ যেটা রয়েছে সেখান থেকেও যারা পিডিএফ বাই করোনি, যারা ডেমো পিডিএফটা ডাউনলোড করবে সেখানে দেখবে এই ইমেজটা দেওয়া আছে। তো সেখানে তুমি একদম এই 36 পর্যন্ত মুখস্থ করে নেবে। ওকে, এবার দেখো এই যে আমাদের প্রথম গ্রুপ রয়েছে হাইড্রোজেন বাদ দিয়ে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এইগুলো হচ্ছে কি অত্যন্ত ক্রিয়াশীল রিঅ্যাক্টিভ এলিমেন্ট। ওকে, প্রতিক্রিয়াশীল ধাতু। এইগুলো কি হয়? ছুরি দিয়ে সহজেই কাটা যায়। এবার দেখো পটাশিয়ামে দেখো লিথিয়াম রয়েছে, সোডিয়াম রয়েছে, পটাশিয়ামও রয়েছে। বাদ কে রইলো অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম কোথায় রয়েছে? অ্যালুমিনিয়াম দেখো 13 নম্বর এইখানে এই গ্রুপে রয়েছে। ওকে, তো এইগুলো হচ্ছে আদার্স মেটালের মধ্যে পড়ছে। তাহলে এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? অ্যালুমিনিয়াম। তাহলে এইটা সহজে মনে রাখার পদ্ধতি কি, যে যেগুলো আমাদের 1 নম্বর গ্রুপে থাকে লিথিয়াম, সোডিয়াম, রুবিডিয়াম, পটাশিয়াম, সিজিয়াম যেগুলো রয়েছে সমস্ত গুলোকেই তোমাদের ছুরি দিয়ে কাটা যায়। এবং এখানে মনে রাখবে সাধারণত প্রায় ক্ষার ধাতু সহজেই ছুরি দিয়ে কাটা যায়। তো 1 নম্বর গ্রুপটা ক্ষার ধাতু আমরা প্রত্যেকে জানি। এবার দেখো শুধুমাত্র একটি ভ্যালেন্স ইলেকট্রন সহ ক্ষারীয় ধাতুগুলি বড় পারমাণবিক আকার থাকে, তাই তাদের পরমাণুর মধ্যে দুর্বল ধাতব বন্ধন রয়েছে, এবং এই দুর্বল ধাতব বন্ধনের উপস্থিতির কারণে ক্ষার ধাতু খুব নরম হয় এবং এগুলোকে ছুরি দিয়ে কাটা যায়। ওকে, নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন। নিচের কোনটি ঠান্ডা বা গরম জলের সঙ্গে কোনো প্রতিক্রিয়া করে না? এই প্রশ্নটা ঘুরিয়ে ফিরে বারবার আসে এবং বিভিন্ন বার যতবার এসেছে ততবার দেখেছি আমি আলাদা রকম অপশন দেওয়া থাকে। এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অ্যালুমিনিয়াম। এখানেও অ্যালুমিনিয়াম অ্যান্সার হচ্ছে যে এটা ঠান্ডা গরম জলের সাথে কোনো প্রতিক্রিয়া করে না। দেখো মেটাল লাইক আয়রন, অ্যালুমিনিয়াম, জিঙ্ক এরা কখনোই ঠান্ডা বা গরম জলের সাথে কোনো রিয়াকশন করে না। বাতাসের চরম প্রতিসরাঙ্ক বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হলো কত? বাতাসের চরম প্রতিসরাঙ্ক বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হলো 1.0003। তো অপশন সি হচ্ছে আমাদের এখানে এটার সঠিক অ্যান্সার। বরফ জলের উপরে ভাসে তার কারণ তার ঘনত্ব হলো কি, বেশি না কম? তো মনে রাখবে বরফ জলের উপর ভাসে কারণ তার ঘনত্ব জলের চেয়ে কম। অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। একটি জল অণুতে সর্বদা হাইড্রোজেনের ভর এর অনুপাত অক্সিজেনের ভরের অনুপাত হলো কত? তো জলের সংকেত কি? H2O। ওকে, তো হাইড্রোজেন 1:2 অক্সিজেনের হচ্ছে 16, 1:16, তাহলে হচ্ছে কি 2:16, তার মানে হচ্ছে কি 1:8। শর্ট করে দিলে তাহলে অ্যান্সার কি হয়ে গেল? 1:8। অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। তো দেখো হাইড্রোজেনের 1 মোল সমান 1 গ্রাম এবং অক্সিজেনের 1 মোল সমান 16 গ্রাম হয়ে থাকে। এবার দেখো হাইড্রোজেনের ভর অনুপাত এবং অক্সিজেনের ভরের অনুপাত হতো 2:16, যেটা এখানে বার করে দিলাম, কিভাবে এলো বুঝতে পারলে। তো সেটাকে শর্ট করলে 1:8 হয়ে যায়। হজমের শেষে শক্তির মুক্তি পায় এই রূপ ফর্মে। তো হজমের শেষে শক্তি কোন রূপে মুক্তি পায়? তো অ্যান্সার হয়ে যাচ্ছে রাসায়নিক শক্তি। অপশন সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। সরণের পরিবর্তনের হারকে কি বলা হয়? সরণ বা ডিসপ্লেসমেন্ট যেটা রয়েছে তার পরিবর্তনের হারকে ভেলোসিটি বা বেগ বলা হয়। অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এবং ত্বরণ কাকে বলছে? তো বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলছে। তো এটাও মনে রাখবে। একটি উপাদানের আইসোটোপের ভর সংখ্যা হচ্ছে 298। নিউক্লিয়াসে 196টা নিউট্রন রয়েছে, তাহলে তার পারমাণবিক সংখ্যা কত? ভেরি ইজি প্রশ্ন এবং ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সেম প্যাটার্নের প্রশ্ন দেখবে পরীক্ষায় পেয়ে যাবে তোমরা। অ্যান্সার হচ্ছে 102। কিভাবে হচ্ছে? তো এখানে একটা ফর্মুলা, সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার সমান মাস নাম্বার বা ভর সংখ্যা মাইনাস নিউট্রন সংখ্যা। এবার দেখতে পাচ্ছ ভর সংখ্যা দেওয়া রয়েছে, নিউট্রন সংখ্যা দেওয়া রয়েছে, জাস্ট তোমাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে 298 মাইনাস 196 হচ্ছে 102। খুবই সহজ প্রশ্ন, বিয়োগ করতে হবে। কিন্তু তুমি যদি এই ফর্মুলাটা না জানো যে পারমাণবিক সংখ্যা সমান ভর সংখ্যা মাইনাস নিউট্রন সংখ্যা হয়, তাহলে কিন্তু তুমি পরীক্ষায় অ্যান্সার করে আসতে পারবে না। তো এইগুলো একটু মনে রাখবে, প্র্যাকটিস করবে। 1 নম্বরের জন্য কিন্তু অনেকজনের পরীক্ষায় বাদ পড়ে যায়, তো এই জিনিসটা একদম করবে না। পরবর্তী প্রশ্ন, নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য? এখানে হচ্ছে যে ডিপ্লয়েডের অর্গানিজমে যৌনতার ভিন্নতা আছে। প্রতিটি ডিপ্লয়েড কোষ ক্রোমোজোমের একটি নির্দিষ্ট জোড়া ব্যক্তির লিঙ্গ নির্ধারণ করে, সেগুলোকে সেক্স ক্রোমোজোম বলা হয়। তো অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার।
এখানে দেখো প্রথমে আবার সে একই অপশন গুলো দিয়েছিল যে 46টি ক্রোমোজোম, এটা সঠিক, কিন্তু 42টা নয় 44টা অটোজোম থাকে এবং 2টি সেক্স ক্রোমোজোম থাকে, এটা হয়ে গেল। লাস্টে দেখো একটি পুরুষ ব্যক্তির একটি এক্স ক্রোমোজোম এবং 2টি ওয়াই ক্রোমোজোম, তো এটাও ভুল, এটা কি একটা এক্স ক্রোমোজোম এবং একটা ওয়াই ক্রোমোজোম থাকে। যদি ভি বাই আই ধ্রুবক হয় তখন সেটাকে কি বলা হয়? তো এখানে দেখো আমরা একটা ফর্মুলা জানি, ভি ইজ ইকুয়াল টু আই আর। ভি হচ্ছে কি ভোল্টেজ বা পোটেনশিয়াল ডিফারেন্স যেটাকে বলা হয়, বিভব পার্থক্য। তো এই দেখো লেখাই রয়েছে বিভব পার্থক্য, তো বিভব পার্থক্য বেশ, এটা দেখো ভি ইজ ইকুয়াল টু আই আর। ভি হচ্ছে বিভব পার্থক্য, আই দিয়ে কারেন্ট, আর দিয়ে হচ্ছে রেজিস্ট্যান্স বা রোধ। তাহলে এখান থেকে তুমি লিখতে পারো আর ইকুয়াল টু কি হবে, ভি বাই আই। এই দেখো ভি ইজ ইকুয়াল টু যদি আই আর হয় তাহলে আর ইকুয়াল টু তুমি লিখতে পারো ভি বাই আই। ভি হচ্ছে দেখো ভি বাই আই ইকুয়াল টু তোমাকে জানতে চাইছে আর হচ্ছে কি রেজিস্ট্যান্স বা রোধ, তাহলে অপশন ডি হচ্ছে আমাদের অ্যান্সার। তো চোখ বন্ধ করে এগুলো যখন প্র্যাকটিস করবে দেখবে এই টাইপের অনেক ফিজিক্সের ম্যাথ আমি তোমাদের করিয়েছিলাম, সেগুলো যারা প্র্যাকটিস করেছো এই প্রশ্নগুলো তোমরা চোখ বন্ধ করে অ্যান্সার করে দিতে পারবে। এবার দেখো ভি যদি একটা বিভব পার্থক্য হয়, আর যদি একটা রোধ হয় এবং আই তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে ওহমের সূত্র অনুযায়ী হয় ভি ইকুয়াল টু আই আর। তাহলে আর ইকুয়াল টু তুমি লিখতে পারো ভি বাই আই, তোমাকে ভি বাই আই ইকুয়াল টু সেটাই বার করতে চেয়েছে, আর হচ্ছে কি তোমাদের রোধ, তো অপশন ডি আমাদের অ্যান্সার। একটি বালক 20 মিটার দূরত্ব 4 মিনিটে পার করতে 600 নিউটন বলের সহিত বালকটি দ্বারা ব্যয় করা ক্ষমতার পরিমাণ হচ্ছে কত? তো অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার হচ্ছে 5 ওয়াট। এটা আমি একটা হচ্ছে দুটো আলাদাভাবে আমি করিয়ে দিচ্ছি। এক হচ্ছে যারা প্রথমবার ভিডিওটা দেখছো বা প্রথমবার ফিজিক্সের ম্যাথ প্র্যাকটিস করছো, আর একটা যারা প্রত্যেকদিন যারা এগুলো রিভিশন হয়ে গেছে নতুন ভাবে করছো, তারা আরো শর্টকাটে কিভাবে করতে পারো। তো এটা স্টেপ বাই স্টেপ আমি করিয়ে দিচ্ছি। দেখো সবার প্রথম তো দূরত্ব 20 মিটার দেওয়া রয়েছে, সময় 4 মিনিট দেওয়া রয়েছে, মিনিটটাকে তোমাকে সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে, মানে হচ্ছে 240, এবং তার সাথে বল হচ্ছে 600 নিউটন। এবার দেখো এখানে আমরা জানি কি যে কাজ সমান বল ইন্টু দূরত্ব, ফোর্স ইন্টু ডিস্টেন্স। তো ফোর্স হচ্ছে কত, সরি কোথায় গেল, এই 600 নিউটন, এবং দূরত্ব হচ্ছে কত 20 মিটার, তার মানে হচ্ছে কত 1200 নিউটন মিটার। ওকে, এটা গুণ করে দিলে। এবার দেখো বালকটি দ্বারা ব্যয় করা ক্ষমতা বা পাওয়ার ইকুয়াল টু কি জানি, কৃতকার্য বাই সময় হয়, ওয়ার্ক ডান বাই টাইম। তার মানে হচ্ছে কি 12,000 বাই তোমাদের 240 সেকেন্ড, তো বাই 240, তাহলে অ্যান্সার কত পেয়ে যাচ্ছ 50 ওয়াট। তো অপশন বি আমাদের অ্যান্সার। এবং এই জিনিসটা তুমি ডাইরেক্টও করতে পারো, যখনই তোমাকে ক্ষমতা জানতে চেয়েছে, তো পাওয়ার ইকুয়াল টু কি হয় ডাব্লু বাই টি, ওয়ার্ক ডান বাই টি। এবার আরেকটা আমরা ফর্মুলা জানি, ডাব্লু ইকুয়াল টু হচ্ছে এফ ইন্টু এস, এই ক্ষেত্রে এফ ইন্টু ডি করেছি কিন্তু এফ ইন্টু এস ও একই ব্যাপার। ওকে, তো ফোর্স মানে হচ্ছে ওয়ার্ক ইন ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, তো এফ হচ্ছে কত এখানে দেওয়া রয়েছে দেখো 600 নিউটন বল, তো 600 ইন্টু এস বা ডি কত দিয়েছে তোমাদের 20 মিটার, বাই টাইম হচ্ছে কত 240 সেকেন্ড। তো মুখে মুখে ডাইরেক্ট পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস, তো ডাটা বসালে এটা কাটাকাটি করবে, তোমাদের ডাইরেক্ট এখানে 85 তোমাদের অ্যান্সার চলে আসবে। তো দু রকম ভাবে আমি করিয়ে দিলাম, দু রকম ভাবে তোমরাও প্র্যাকটিস করবে, যেটা তোমার কাছে সহজ লাগে সে ওটা অনুযায়ী করবে। এই যে ফর্মুলা যে ক্ষমতা সমান ওয়ার্ক ডান বা কৃতকার্য বাই সময়, এই জিনিসগুলোকে মনে রাখতে হবে, তাহলে দেখবে প্রচুর প্রশ্ন পেরে যাবে। তোমাদের হোমওয়ার্ক দেওয়া হচ্ছে ড্যাশ কলা রক্তবাহের ব্যাস পরিবর্তন করতে সাহায্য করে, কোন ধরনের কলা রক্তবাহের ব্যাস পরিবর্তন করতে সাহায্য করে, এটা তোমাদের হোমওয়ার্ক। তো টোটাল 25 কোশ্চেন ছিল, আউট অফ 25 কার কত স্কোর হলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন তাহলে সাবস্ক্রাইব করে নিও, বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করে দিও। এবং এগুলোর পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে। এই যে জেনারেল সায়েন্সের ক্লাস করালাম, এটা কিন্তু এই 3000 জেনারেল সায়েন্সের কোশ্চেন থেকেই করালাম মক টেস্ট আকারে। তো এগুলো পিডিএফ লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আছে, যাদের যাদের পিডিএফ দরকার ভিডিও ডেসক্রিপশন থেকে অনলাইনেও বাই করে নিতে পারো। যারা হোয়াটসঅ্যাপ মাধ্যমে পিডিএফ গুলো বাই করতে চাও এই নাম্বার আমাকে মেসেজ করবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।